এবারের টিম জয়িতার কোঅর্ডিনেটর। আমার আসলে হুট্টু কোর্সের এটা দ্বিতীয় দৌড়। আমি প্রথমবার দৌড়েছিলাম 2019 সালে। সেটা ছিল আমাদের বাংলাদেশিদের আরেকটা টিম ছিল, সেটা ছিল 11 জন ছেলের সাথে আমি একা ছিলাম। আর এবারে হচ্ছে আমি আমার হাজব্যান্ড দুজনে দুটো টিম কোঅর্ডিনেট করছি। আমার টিমটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশি মেয়েদেরকে নিয়ে তৈরি করা টিম, এবং আমার টিমের আমি ছাড়া বাকি সবাই মোটামুটি বলতে গেলে একদম কাউচ টু হুট্টু কোস্ট দৌড়াচ্ছে। এবং এই জার্নিতে আমি বলবো যে আসলে আমার কাছে মনে হয়েছে শারীরিক প্রস্তুতি জরুরি, তবে আমাদের জন্য মানসিক প্রস্তুতিটাও, যে আমরা নিজেদের উপরে বিশ্বাসটা আনা যে আমি পারবো, আমরা করতে পারবো, সেই জিনিসটাতে আমার কাছে মনে হয় অনেক বেশি কাজ করতে হয়েছে আমাদেরকে। যে অনেকটা নিজেরা করি না কখনো, সেখান থেকে এসে এক একজন লোক প্রায় 18 মাইল দৌড়ানোর জন্য প্রস্তুত হওয়া গেছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আমাদের টিমের সবাই এখন মোটামুটি আমরা একটা কোহেসিভ টিমের মতো হয়ে গেছি, এবং সবাই এখন আমরা উই আর রেডি অ্যাকচুয়ালি। আমরা জানি যে এটা আমরা করতে পারবো। এটা কিছুদিন আগে পর্যন্ত, হয়তো মাসখানেক আগে পর্যন্ত সবার একটু মানে আত্মবিশ্বাসের একটু অভাব ছিল, বাট এখন এই মুহূর্তে আগামী 15 দিনের পরেই যে আমাদের যে প্রোগ্রামটা, সেটার জন্য আমরা সবাই প্রস্তুত। তো টিম কোঅর্ডিনেটর বা ক্যাপ্টেন হিসেবে আমার আসলে এর চেয়ে বেশি চাওয়ার কিছু নাই। আমি মনে করি আমার টিম অলরেডি উইনার। থ্যাংক ইউ। Every year, over 17,000 people race from the base of Mount Hood to the beach and seaside, traversing a picturesque course, showcasing every landscape Oregon has to offer. Filled with memorable teammates, starlit roads, cozy costumes, and a beach party like no other, the Hood and Portland to Coast Relays are a truly unique and unforgettable experience. It's no wonder it's called the mother of all relays. We hope to see you there. আমি মেজাবিন। এবারে হুট্টু কোস্টের রিলে রেসে আমি জয়িতা নামক আমাদের বাংলাদেশি মেয়েদের টিম থেকে অংশ নিচ্ছি। হুট্টু কোস্টে দৌড়ানো বা ইভেন রেগুলার দৌড়ানো কখনোই আমি সেভাবে করিনি। আমি বরাবর ওয়ার্কআউট করেছি, কিন্তু কখনো দৌড়াবো বা কোনো রিলে রেসে অংশ নেব এরকম কখনো ভাবিনি। কিন্তু গতবার এখানে বাংলাদেশি একটা দল হুট্টু কোস্টে অংশ নিল, এবং তারপর সেটা দেখে অনুপ্রাণিত হলাম কিছুটা। আর সবচেয়ে বড় অনুপ্রেরণা আমি মনে করি আমি নিজেই, আমার নিজেকে একটা গোল সেট করে দেওয়া, কোনো একটা চ্যালেঞ্জ নিজেকে দেওয়া, সেটাই আমার মূল উদ্দেশ্য ছিল, যে আমি কতটুকু পারি সেটা দেখাটা। সেজন্যই অংশ নেওয়া এই রেসে। শুরুতে আমি আধা মাইল দৌড়াতেই আমার শর্টনেস অফ ব্রেথ হতো, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন দেখা যাচ্ছে যে আমি 6 মাইল দৌড়ে ফেলতে পারি, এবং তারপর তেমন কোনো সমস্যাও হয় না। সো আমি আমার এই প্র্যাকটিসের অ্যাচিভমেন্ট দেখেই খুবই অবাক হয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে আসলে চেষ্টা করলে পারা যাবে না এমন কিছু হয়তো বা নাই। সো এই তো এখন আমাদের রেসের দিনটা এগিয়ে আসছে, 1 সপ্তাহ পরেই আমাদের রেসের দিন। খুবই এক্সাইটেড আমরা শেষ করার জন্য, এবং এটাতে অংশ নেওয়ার জন্য, এবং দেখার জন্য যে আমি কতটুকু অ্যাচিভ করতে পারি আমার সেট করা গোলকে। ধন্যবাদ। আমি সমরিতা সেতু, এখন কাজ করছি ইন্টেল অরিগানে। এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। পিএইচডি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে এখানে
জব করছি প্রায় 6 বছর হলো। তো হুড টু কোস্ট এখানে মাউন্ট হুড থেকে অরিগন কোস্ট পর্যন্ত 199 মাইলের একটা রিলে রেস, যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট রিলে রেস হিসেবে পরিচিত। তো গত বছর এখানে আমাদের বাংলাদেশের একটা টিম পার্টিসিপেট করে। সেখানে যে টিমটা ছিল সেখানে সবাই বাংলাদেশি ছিলেন এবং একজন আপু ছিলেন যিনিও বাংলাদেশি। তো আপুকে দেখার পরে আসলে আমরা খুবই ইন্সপায়ার্ড হই। আমার এক ফ্রেন্ড এসেছিল অস্ট্রেলিয়া থেকে, তো আমার মনে আছে যে আমরা একটা টেবিলে বসে ডিনারে জাস্ট গল্প করছিলাম। তো তখন আপু বর্ণনা করছিল যে উনি যখন দৌড়াতে দৌড়াতে নেমে আসে মাউন্ট হুড থেকে, তখন এত সুন্দর ছিল দৃশ্যটা। তো শুনে খুবই এক্সাইটেড মনে হলো এবং বললাম যে আপু একটা মেয়েদের টিম হলে কেমন হয়, আমরা কি পারবো? আপু বলে কি বলো, আসলে কি আমরা পারবো? তো সেই গল্প থেকেই শুরু। তো এখন আমরা আমাদের 12 জনের বাংলাদেশি মেয়েদের একটা টিম। আমি আগে কখনোই কোনো খেলাধুলায় পার্টিসিপেট করিনি, তো নিজের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল প্রথমে, যে আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি পারি। এখন আমার বয়স 38 এবং আমার 2টা বাচ্চা আছে। তো আমি যদি বলতে চাই যে আমার মোটিভেশন কি বা কেন আমি এটা করছি, আমার মোটিভেশন হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমি আসলে প্রমাণ করতে চাই যে আমরা বাঙালি মেয়েরা যারা 2টা বাচ্চা হওয়ার পরেও যদি চাই আমরা এটা পারি। তো এটাই আমার অনুপ্রেরণা ছিল এবং আমি যখন দৌড়াই এটাই মনে করার চেষ্টা করি, আমার ছেলে মেয়েদের কথা ভাবার চেষ্টা করি যে আমি জানি ওরা এন্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে, আমার মেয়ের কাছে প্রমাণ করতে চাই যে তুমি মেয়ে হলেও তুমি সবসময় যদি চাও তুমি পারবে। তো এটাই ছিল প্রস্তুতির কথা। কিভাবে শুরু করলাম, তো প্রথমে আমরা যেটা শুরু করি যে রানিংয়ের অল্প অল্প করে, সেটা হচ্ছে যে 5K যেটা 3.2 মাইলের একটা ডিস্টেন্স, সেটাকে টার্গেট করি যে 8 সপ্তাহের মধ্যে সেটা যদি করতে পারি। তো প্রস্তুতি হিসেবে কাউচ টু 5K একটা অ্যাপ আছে, যেটা মানে একদম কাউচ থেকে কিভাবে 5K শুরু করা যায় অল্প অল্প করে, যে 1 মিনিট দৌড়, তারপর 1 মিনিট হাঁটা, এভাবে। তো ওটা দিয়ে শুরু করি প্রথমে। তো আস্তে আস্তে এভাবে করে যখন সেটা কমপ্লিট করলাম, এরপরে আরেকটা অ্যাপ আছে কাউচ টু 10K, তো সেটা করলাম। 5K হওয়ার পরে আসলে এখানে একটা টার্কি ডেতে একটা রেস ছিল, তো সেটাতে পার্টিসিপেট করেছিলাম জাস্ট বোঝার জন্য যে কেমন লাগবে, পারবো কি না। সেদিন ছিল খুব ঠান্ডা, কিন্তু পেরেছি এবং খুব মজা লেগেছিল, কারণ ওখানে অনেক ফ্যামিলি পার্টিসিপেট করে, ছোট ছোট বাচ্চা চলে যাচ্ছে আমার আগে এবং আমাকে বলছে ইউ ক্যান ডু ইট। সো খুবই ইন্সপায়ারিং ছিল। আর এখন আসলে প্রতিদিন জাস্ট নিজেকে ফিট রাখার চেষ্টা করছি এবং একদিন পর পর ছোট দূরত্ব বা বড় দূরত্ব এভাবে দৌড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তো এইভাবে ইনিশিয়াল প্রিপারেশনগুলো নিয়েছি। আমি এখন ইন্টেলে কারেন্টলি টিডি মডিউল অ্যান্ড ইল্ড ইঞ্জিনিয়ার। আমি এখানটাতে অরিগনে আছি অনেকদিন ধরে। তো এটা এখানকার যে হুড টু কোস্ট রানটা, এটা বেশ পপুলার এখানটাতে, কিন্তু অনেক আসলে শারীরিকভাবে বেশ কষ্টের প্রতিযোগিতাটা, কিন্তু আসলে এটা অনেক ফান। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে করাটা শরীরের প্রতি অনেক কষ্ট হয়, কিন্তু এই জন্য আমি আসলে শুরুর দিকে এটাতে খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু যখন আর কি আমি যখন আর ওই ব্যাপারটা যখন আর একটু স্টাডি করি, তখন জানতে পারি যে এটা আসলে এর যত কি বলে যে সব ধরনের আর্থিক সহযোগিতাটা পুরোটাই হচ্ছে যে চ্যারিটি ইভেন্ট, ক্যান্সারের জন্য যায়। তো তখন আসলে আমার মনে হয়েছে যে আচ্ছা আমি এটাতে পার্টিসিপেট করতে পারি। মোর লাইক ইন্সপিরেশনটা আসছে আমার ফ্যামিলি থেকেই। আমার বাবা মা ক্যান্সার, আমার মা ক্যান্সার সার্ভাইভার, আমার বাবা ক্যান্সারে মারা গেছেন। তো ওইখান থেকে আসলে আমার ননদ উনিও ক্যান্সারে মারা গেছেন। তো এটা আসলে সত্যি কথা যেটা বলতে চাই, টু বি অনেস্ট, যে এটাই আসলে আমার মেইন মোটিভেশন ছিল যে আই ক্যান হ্যাভ এ পার্ট ইন ইট অ্যান্ড সাহায্য আমার একটা কন্ট্রিবিউশন এখানে থাকবে। এই মোটিভেশনটা থেকেই আমি এখানে আসলে পার্টিসিপেট করি। তো
এবং অ্যাট দ্য সেম টাইম শরীর কষ্টটা তো আছেই, কিন্তু আমি আসলে প্রতিযোগিতাটা এনজয় করতে চাই। আমি ছোটোবেলায় ক্যাডেট কলেজে ছিলাম, তখন কিছু খেলাধুলায় প্রচুর অংশগ্রহণ করেছি, কিন্তু আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বড় হওয়ার পরে তেমন কিছু খেলাধুলায় ওইভাবে অংশ নিইনি, কিন্তু এইখানটাতে আসার পর রেগুলার ফিটনেসের জন্য নিজের মতো করেই ফিটনেসের ব্যাপারে নিজের কি বলে যতটুকু পারা ততটুকু করেছি। তো এটাই আসলে আমার হুট্টু কোস্টে যাওয়ার প্রধান আসলে অন্যতম মোটিভেশন হচ্ছে টু হেল্প কন্ট্রিবিউট ইন ক্যান্সার রিসার্চ এন্ড এভরিথিং। Hi, I'm Tanisha Mazumder. I'm going to be a junior at Westview High School. I play basketball and I like to run. Selena Anti inspired me to join this run, and I've been training almost every day with basketball and running. I've done a couple of miles so far. আমি ফারহানা পারভিন লীনা। ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত ছিলাম, খেলতে খুব ভালোবাসতাম, তবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না খেলার। মফস্বলে আমার বাসা ছিল, তো মফস্বলে যেরকম ছেলেরা সারাদিন খেলাধুলা করে, আমি সেভাবেই খেলাধুলা করতাম বন্ধুদের সাথে। আমি খুব সাঁতার কাটতাম ছোটবেলায়, আমার মনে আছে প্রতিদিন আমি সাঁতার কাটতাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, এবং আমার আব্বা খুব রেগে যেত যখন দেখতো যে আমি 1 ঘন্টার বেশি সাঁতার কাটছি। তখন সে না আসা পর্যন্ত আমি কখনোই পুকুর থেকে উঠে আসতাম না। সেটা আমার সবসময় মনে পড়ে যে আমি এত সাঁতার কাটতে পছন্দ করতাম, এবং ছোটবেলায় এত সাঁতার কাটতাম যে মানে অনেক বছর আমার এই সাঁতার কাটার একটা অভিজ্ঞতা আছে। তারপর অনেক দিন কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমি ছিলাম না। গত বছর সেলিনা আপু বললেন যে চলো আমরা মেয়েরা দৌড়াই হুট্টু কোস্টে। তখন উনি আমাকে বললেন তুমি কি দৌড়াতে চাও? আমি বললাম যে আপু আমি তো কখনো দৌড়াইনি। তারপর আপু বলল যে চেষ্টা করে দেখো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। তো সে থেকেই চেষ্টা শুরু, এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। তো হুট্টু কোস্টে প্রিপারেশনের জন্য আসলে আমরা গত বছর প্রিপারেশনটা শুরু করি। তার আগে আমি কখনোই দৌড়াইনি, মানে সবসময় মাঝে মাঝে হাঁটতাম বা সুইমিং করতাম। গত বছর থেকে আমার প্রথম হাঁটা দৌড় দিয়ে শুরু। প্রথম হাঁটতাম, তারপর একটু দৌড়াতাম, আবার একটু হাঁটতাম, আবার দৌড়াতাম। এমন করে করে কয়েক মাস যায়। তারপর একদিন দৌড়াতে শুরু করলাম। এখন হাঁটতে ইচ্ছে করে না। এখন যদি কখনো মনে হয় দৌড়াতে ইচ্ছে করে। হাঁটাটা মনে হচ্ছে ভুলেই যাচ্ছি, শুধু এখানে সেখানে যেতে যে হাঁটতে হয় তখনই শুধু হাঁটি, এছাড়া দৌড়টাই দিতে ভালো লাগে। বাচ্চাদের সাথে যখন বের হই তখন মনে হচ্ছে কি হাঁটতে হচ্ছে, দৌড়াতে পারলে ভালো হতো। তো দৌড়ানোর জন্য আসলে হুট্টু কোস্টে প্রথম আমরা যখন শুরু করি তখন তো আমাদের পেস খুবই খারাপ ছিল, কারণ আমরা জাস্ট দৌড়ানোটা শিখছি। তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করলাম যে কীভাবে দৌড়ালে আরও ফাস্ট দৌড়ানো যায়। এবং অলসো দৌড়ানোর সাথে আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট যে ফিটনেস, ফিট না থাকলে দৌড়ানো যায় না। তো ফিটনেস মেনটেন করার জন্য সাথে সাথে এক্সট্রা এক্সারসাইজ আমাকে করতে হতো। এবছর যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম আমার অতটা সময় ছিল না, কিন্তু আমি চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন 5 মাইল করে দৌড়ানো, আর প্রতি মাসে একটা করে হাফ ম্যারাথন দেওয়া। আর এছাড়া সুইমিং গতবার আমি অনেক করেছি আমার ফিটনেসের জন্য, এবার খুব একটা করতে পারিনি। কিন্তু বাকি সব যেগুলা হুট্টু কোস্টে করার জন্য বলা হয় যে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন দৌড়ানো, দৌড়ানোর আগে কিছুটা এক্সারসাইজ করে নেওয়া, হাইড্রেটেড থাকা, ওগুলো সব মেনটেন করেই প্র্যাকটিসটা করে যাচ্ছি। তো খুব ভালো লাগছে আমি এই দৌড়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে, এবং আমি চাই যারা কখনো দৌড়ায়নি তারাও যেন উৎসাহিত হয় এবং দৌড়ায়, কারণ আমি কখনো দৌড়াইনি এবং আমি কখনো বিশ্বাসই করিনি আমি দৌড়াতে পারবো। কিন্তু যখন আমি হাঁটা থেকে দৌড়ানো শুরু করলাম আমি আর হাঁটতে চাই না। তো আমার মনে হয় যারা কখনোই দৌড়ায়নি তারা আমার মতন একদিন বলবে আমি আর হাঁটতে চাই না, দৌড়াতেই চাই শুধু। তো সুনিকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম সামিনা এহসান। আমি জয়িতা টিমের পক্ষ থেকে
এইচটিসি 2021 অংশগ্রহণ করছি। আমি পেশায় একজন শিক্ষক, তা আমি অরিগন স্টেট ইউনিভার্সিটিতে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। উত্তর কোস্টে অংশগ্রহণ করার পিছনে মোটিভেশনের যে গল্প, তার আগে আমি একটু কথা বলতে চাই। তো 2008-এ যখন বাংলাদেশ থেকে এদেশে পড়তে আসলাম, আমি অরিগনে এসেছি। তো অরিগনে একটা জিনিস আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করতো, সেটা হলো এখানকার সবুজ। এখানে চারদিকে তাকালে সবুজ বনবানানি গাছ গাছালিতে ভরা। শুধু তাই নয়, এখানে 1 থেকে 2 ঘন্টা ডিস্টেন্সে সমুদ্রে যাওয়া যায় কিংবা পাহাড়। এই জন্যই আমি এবং আমার পরিবার সবসময় আমরা আউটডোর অ্যাক্টিভিটিসে খুব ইন্টারেস্টেড ছিলাম, কিন্তু তা ছিল শুধুমাত্র হাইকিং, ওয়াকিং কিংবা ক্যাম্পিংয়ে সীমাবদ্ধ। দৌড়টা কখনোই করা হয়নি। তো 2019-এ যখন এইচটিসি 2019 হলো, তখন আমাদের জয়িতা দলের ক্যাপ্টেন সেলিনা বেগম আপু রেসের পর একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনার স্বপ্ন যে উনি বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে একটা টিম করবেন। তো ওনার ওই কথাটা আমাকে প্রচণ্ডভাবে মোটিভেটেড করেছিল। আমার মনে হয়েছিল আপু যদি পারেন তাহলে আমি কেন নয়। পরবর্তীতে আপু যখন তার ইচ্ছার কথাটা আমাদেরকে সরাসরি জানালেন, তখন আর কিছুই চিন্তা করিনি। তখন ভেবেছি না, আমাকে যেতে হবে, আমি রেসে পার্টিসিপেট করব। তো ওইটাই প্রথম মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আর পরিবার থেকে, মানে আমার স্বামী এবং বাচ্চাদের ছেলের কাছ থেকে অসম্ভব সহযোগিতা পেয়েছি। ওরা জানতো মায়ের কাছে দৌড়ের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি। তো ওরা সবসময় আমাকে হেল্প করেছে। আমি যখন দৌড় যেতাম বা বাইরে যেতাম, ওরা সবসময় আমাকে হাসি মুখে বিদায় দিত, আবার শেষ করে আসলে জিজ্ঞেস করতো মা হাউ ওয়াজ ইউর রান। সো ওই জিনিসটা আমাকে খুবই মোটিভেট করেছে। সো গতবার 2019-এর শেষের দিকেই আসলে আমরা প্র্যাকটিস করা শুরু করি, কিন্তু কোভিডের কারণে গত বছর 8 মাস থেকে 1 বছর আমরা কোনো প্র্যাকটিস করতে পারিনি। আর আমাদের চারপাশে পরিবার, চারপাশ থেকে এত দুঃখের সংবাদগুলো যখন আমরা শুনছিলাম, আসলে আমি কিছুটা ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। কিন্তু সেলিনা বেগম আপু 4 মাস বা 5 মাস আগে আবার আমাদের সবাইকে জড়ো করলেন। উনি বললেন যে হ্যাঁ, 2021-এ উনি চান মেয়েদের দলকে জয়িতা অংশগ্রহণ। এবং সেখান থেকেই আমরা প্র্যাকটিস শুরু করলাম। আমরা 12 জন মেয়ের একটি দল, আমরা নিয়মিত প্র্যাকটিস করতাম। সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা প্রথমে 2 মাইল, 3 মাইল, এভাবে গ্র্যাজুয়ালি 6 মাইল করে প্র্যাকটিস করতাম। সো আমাদের এইচটিসিতে প্রত্যেকের 18 মাইল করে 3টি লেগে রান করতে হবে। আমরা মোটামুটি প্রিপেয়ার। কিন্তু দৌড়ে প্র্যাকটিস করার সময় যেহেতু আমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স ছিল না, স্কুল কলেজের বাইরে কোনো খেলাধুলায় বা কোনো প্রতিযোগিতা অংশগ্রহণই আমি করিনি। সো শারীরিক এক্সারসাইজ জিনিসটা আমার কাছে একটা নতুন ব্যাপার ছিল। তাই জন্য প্রথম দিকে প্রপার স্ট্রেচিং, স্ট্রেংথ বিল্ডিং এইসব এক্সারসাইজের অভাবে আমি অনেক ব্যথা পেয়েছি। কিন্তু সেলিনা আপু আমাদেরকে বিশেষ করে আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত সহযোগিতা করেছেন। সেখান থেকে প্র্যাকটিস করে আমি সহ আমাদের বাকি 11 জন এখন ফুললি প্রিপেয়ার্ড। আমরা আশাবাদী যে আমরা প্রতিযোগিতায় অসম্ভব ভালো করব এবং সুন্দরভাবে রেসটি সম্পন্ন করব। তো আমি বলতে চাই যে আমরা মেয়েরা অনেকগুলো রোল প্লে করি একসাথে। মা, একটা সংসার বাইরে, যেখানে ঘরের বাইরে আমরা অনেকগুলো রোল প্লে করি। তার জন্য আমাদের অসম্ভব স্ট্রং একটা মনের দরকার, এবং সেই স্ট্রং বা শক্ত মনটা একটা সুস্থ শরীরে থাকা সম্ভব। এবং সেই সুস্থ শরীরের জন্য দৌড় অসম্ভব একটা ভালো এক্সারসাইজ। সো আমি এবং একজন শেষে আমি যেটা বলতে চাই, আমি বিশ্বাস করি আমি যদি পারি তাহলে প্রতিটা মেয়ে দৌড়কে একটা ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে গ্রহণ করতে পারে, এবং কোনো কিছুই তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সম্ভব না। হাই, আমার নাম ফাতিমা ওয়াহিদা। আমি ইন্টেলের প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমি এবার হুড টু কোস্ট 2021-এ দৌড়াচ্ছি। বাংলাদেশি মেয়েদের টিম জয়িতা। আমরা সবাই এখানে হিলসবোরো, অরিগানের কাছাকাছি সবাই থাকি। ছোটোবেলা থেকে আমি খেলাধুলা খুবই ভালো লাগতো। আমি সব রকম চেষ্টা করতাম যে যত রকম খেলাধুলায় পার্টিসিপেট করা যায়।
আমার আব্বা এ ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। আমি একদম ছোটবেলা থেকে কারাতে শিখেছি, কারাতে শতকান কারাতেতে। তো ক্লাস 8 পর্যন্ত কারাতে প্রতিদিন প্র্যাকটিস করতাম, কারাতেতে যাওয়া হতো। তো ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলাম কারাতেতে। তারপরে হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে যায়, কারণ স্কুল কলেজে পড়াশোনার চাপ, ইউনিভার্সিটিতে কোনো সুযোগ নেই খেলাধুলার, তো সব একদমই বন্ধ হয়ে গেছে। পরে যখন পিএইচডি করতে আসছি ইউএসএতে, তো এখানে মেয়েদের এত ধরনের সুযোগ সুবিধা খেলাধুলার এগুলো দেখার পরে খুবই ভালো লাগছে। তো তখন ইউনিভার্সিটি রিক্রিয়েশন সেন্টারগুলোতে নিজেই যেতাম, জিম করতাম, প্র্যাকটিস করতাম। এখানে এসে সাঁতার শিখেছি, প্লাস ছেলেদের সাথে অনেক সময় ফুটবল টুটবল খেলতে চলে যেতাম, কারণ মেয়ে পেতাম না যে খেলবো, মেয়েদের সাথে খেলবো বা মেয়েদেরকে নিয়ে খেলবো, এরকম খুব বেশি পেতাম না। তো তারপর যখন জব করতে হিলসবরো অরিগনে আসলাম, তো এখানে দেখলাম যে মেয়েদের একটা সুন্দর দারুণ টিম এবং অনেক মেয়েরা এখানে আগ্রহী, দৌড়াচ্ছে বিভিন্ন রকম, তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে অনেক ইন্টারেস্টেড। এবং একজনের কথা না বলেই না, সেটা হচ্ছে সেলিনা আপা। উনি এটার পিছনে ওনার অবদান অনেক, উনি সবাইকে ইন্সপায়ার করেছেন। তো এখানে আসার পর এটা দেখে খুবই ভালো লাগলো এবং ফাইনালি আর কি সাইন আপ করে ফেললাম। সারা জীবন খেলাধুলা করছি কিন্তু কখনো দৌড়াইনি, এরকম যে 6 মাইল 7 মাইল দৌড়াবো এবং একটানা 18 মাইল দৌড়াতে পারবো কখনো, এরকম কনফিডেন্স কিন্তু ছিল না। তো এই জিনিসটা এখানে আসছে আফটার প্র্যাকটিসিং। সো আমরা শুরু করছি এই বছরের কিছুটা মার্চ এপ্রিলের দিক থেকে হালকা হালকা দৌড় শুরু, তারপরে জুন থেকে সিরিয়াসলি অল্টারনেট ডেতে দৌড়েছি 5 মাইল 6 মাইল উইকলি, অ্যারাউন্ড 15 to 18 মাইলস করে দৌড়ে তারপরে ফাইনালি আর কি ওই কনফিডেন্সটা আসছে যে 24 ঘন্টার মধ্যে 18 মাইল করা সম্ভব। তো খুবই এক্সাইটেড, আর মাত্র 10 দিন বাকি আছে। আপনারা সবাই দোয়া করেন। আর আমার মনে হয় যে এই জিনিসটা আরও অন্যান্য অনেক মেয়েদের অনেক ইন্সপায়ার করবে, অ্যান্ড সেটাই হচ্ছে চাওয়া, সেটুকু অর্জন করতে পারলেই এটা সার্থক। জীবনে আমার দুটা দুষ্টু ছেলে আছে, আর কর্মজীবনে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইন্টেলে আছি অ্যানালগ ইঞ্জিনিয়ার হিসেবে। হুড টু কোস্ট 2021-এর আগে আমি কখনো এত বড় মাপের রেসে অংশগ্রহণ করিনি। ঝুলিতে বলতে সেই ক্যাডেট কলেজে ছোটোবেলায় থাকা স্পোর্টস, বাস্কেটবল টুর্নামেন্ট এসবে অংশগ্রহণ করার অভিজ্ঞতা। সো এটা এই বছরে এবং আমার সারা জীবনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমি যদি শেষ পর্যন্ত ঠিকমতো সম্পন্ন করতে পারি। এর জন্য যে প্রস্তুতিটা, এটা আসলে দুই ভাগে বলবো আমি, একটা মানসিক প্রস্তুতি, একটা শারীরিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতিটা অবশ্যই নিজেকে অনেক কনফিডেন্ট করা, নিজেকে অনেক পাওয়ারফুল ভাবা, এরকম একটা মেন্টালিটি ক্রিয়েট করা যে আমাকে পারতেই হবে, আমাকে শেষ করতেই হবে। আর ফিজিক্যাল প্রস্তুতিটা হচ্ছে অনেকটাই রানারের প্রস্তুতি, কাইন্ড অফ। অনেক ইনজুরির সম্মুখীন হচ্ছি অল্প সময়ে এত র্যাম্প আপ করার জন্য। সো নিজের পা, নিজের অ্যাঙ্কেল, নি কাফ এগুলোকে ঠিকঠাক মতো যেন আমি দৌড়াতে পারি, তাই প্রতিদিনই এগুলোর জন্য নির্দিষ্ট কিছু এক্সারসাইজ করছি, হট প্যাক, আইস প্যাক এগুলো দিচ্ছি। সো নিজের সেলফ কেয়ারের জন্য একটা সময় বের করতে হচ্ছে দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে, এটাও একটা চ্যালেঞ্জ। আর যেটা বলবো অনুপ্রেরণা, হুড টু কোস্টে বেশ লাস্ট হুড টু কোস্টে 2019-এ বাংলাদেশের একটা টিম অংশগ্রহণ করেছিল, সেটাই প্রথম এটার সাথে পরিচিত হওয়া। এরপরে ভাইয়া আপুদের যে ভিডিও দেখেছি, সেলিনা আপু আমাদের ক্যাপ্টেন, উনি ছিলেন একমাত্র মেয়ে। এরপরে তো আপু অনেক দুঃসাহস দেখিয়ে আমাদের মেয়েদেরই একটা দল গঠন করে ফেললো। সো অনুপ্রেরণাটা তখন থেকে। কিন্তু নর্মালি রানারদের জীবন, যারা রান করে, যারা ম্যারাথন দেয়, তাদের প্রতি সবসময় একটা রেসপেক্ট কাজ করতো যে কীভাবে তারা এত কনসিস্টেন্টলি এই কাজটা করতে পারে। কারণ দৌড়ানোটা শুধুমাত্র দৌড়ানো না, এর পিছনে অনেক বেশি সাধনা দিতে হয় নিজের শরীরের প্রতি এবং সময় বের করা, কনসিস্টেন্সি থাকা সব কিছুর জন্য। সো পুরো সব কিছু মিলিয়ে এই হুড টু কোস্টটা বলবো এই জীবনের অনেক বড় একটা এক্সপেরিয়েন্স হবে।
শাকিল আফরিন শিমু। আমি পোর্টল্যান্ড অরিগনে থাকি। আমি ইন্টেলে কর্মরত আছি একজন ইঞ্জিনিয়ার হিসেবে। এবছর হুড টু কোস্ট রিলেতে জয়িতা টিমের একজন সদস্য হিসেবে আমি অংশগ্রহণ করছি। এই রানের পিছনে আসলে বলতে গেলে আমার ফার্স্ট অনুপ্রেরণা হচ্ছে আমার হাজবেন্ড, যে আমাকে আসলে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে। কারণ ও 2019-এ হুড টু কোস্ট রিলেতে জয়েন করেছিল এবং তখন থেকে আমি রান নিয়ে একটু একটু করে আগ্রহ ছিলাম, বাট আসলে তখন আমি এতটা ফিট ছিলাম না। তো তখন একটু একটু করে আমি জিমে যাই, একটু ট্রেডমিলে দৌড়াইতাম। এভাবে করতে করতে আমি আস্তে আস্তে নিজেকে একটু প্রিপেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে যখন জানতে পারলাম যে আমাদের সেলিনা আপু একটা মেয়েদের টিম করতে চাচ্ছে হুড টু কোস্ট রিলের জন্য, তখন আমি আপুকে বলি এবং ধীরে ধীরে নিজেকে আরো প্রিপেয়ার করার চেষ্টা করি। তো এবছর আমরা আবার কোভিডের কারণে আমরা অনেকদিন প্র্যাকটিস করি না, তো এবছর যখন আবার শুরু করি তখনও নিজেকে মনে হচ্ছিল যে আসলে আমি পারবো কিনা, কারণ আমি কখনোই ওইভাবে ছোটবেলায় কখনো রান করা হয়নি বা কোনো কিছুতে আসলে আমি এত কিছু কোনো ফিজিক্যাল এক্সারসাইজ আমি এতটা ফিট ছিলাম না। তো যখন আসলে নিজেকে প্রিপেয়ার করা শুরু করি আর একটু একটু করে নিজের প্রোগ্রেসটা দেখতে থাকি, তখন খুবই ভালো লাগা শুরু হয়। তো তখন আমি রানটাকে অনেক এনজয় করা শুরু করি। তো এভাবে করতে করতে আমরা আসলে এখন অনেক ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো আমরা এখন অনেক কনফিডেন্ট। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা সুন্দরভাবে শেষ করতে পারি। আর যেটা আমি বলতে চাই সবার শেষে, যে আমরা বাংলাদেশি মেয়েরা সবাই আসলে এক্সারসাইজের জন্য এতটা নিজেকে ফোকাস করি না, কিন্তু এই রানটা আমাদের সবকিছুকেই আমার কাছে মনে হয়েছে যে সব কিছুতে আমাদের অনেক হেল্প করে, আমাদের হ্যাপি হরমোন রিলিজ করে যখন আমরা আসলে রানটা করি। বিকজ আমি যখন প্রতিবারই ভাবি যে আমি রান করতে পারবো না, কিন্তু যখন আমি রানটা শেষ করি তখন আমার এতটা ভালো লাগে যে তখন আমি মনে করি যে আমি কবে আবার সেকেন্ড রানটা দিব। আমার নাম দিনিয়া। আমি এখন ইন্টেলে প্রসেস ইঞ্জিনিয়ারিং পজিশনে আছি। আমার আরেকটা বড় আইডেন্টিটি হলো আমি একজন এক্স ক্যাডেটও। যখন আমি ক্যাডেটে ছিলাম তখন আমি অনেক ধরনের খেলাধুলার সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম এবং খুব এনজয় করতাম। বাট পরে ক্যাডেট থেকে বের হওয়ার পর কখনো তেমন কোনো সুযোগ হয়ে ওঠেনি কিছু করার। দেন রিসেন্টলি 2019-এ আমাদের ক্যাডেটদের একটা গেট টুগেদারে আমাদের টিম ক্যাপ্টেন যে সেলিনা আপা, উনি ওনার হুড টু কোস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আমাদের সাথে। তো সেই থেকে আমাদের চিন্তাভাবনা শুরু। আমরা ছোট একটা গ্রুপে ডিসিশন নিলাম যে আমরা হুড টু কোস্টের জন্য অ্যাটেম্প্ট নিতে পারি। অ্যান্ড দেন তারপর আমরা একটু একটু করে প্র্যাকটিস করে এই পর্যন্ত আসলাম। সো হোপফুলি আমরা টিম জয়িতা সাকসেসফুলি হুড টু কোস্ট পুরাটা কমপ্লিট করতে পারবো। মেনি থ্যাঙ্কস টু শুনি আমাদের স্পন্সর করার জন্য অ্যান্ড আমাদের ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ। প্রিপারেশন যেহেতু আমি বলেছি আমি কিছুটা হলেও স্পোর্টসের সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম একটা টাইমে। তো আমার জন্য আসলে প্রিপারেশনটা বলবো কিছুটা ইজি ছিল, বাট তারপরও কখনো এত বড় রিলে রেস আমরা যেহেতু 8 মাইলস করে টোটাল 18 মাইলস রান করছি, এটা আমাদের জন্য আসলেই অনেক চ্যালেঞ্জিং ছিল। সো আমরা ফার্স্টের দিকে একটু একটু করে রান করা শুরু করলাম। দেন আস্তে আস্তে আমাদের সেলিনা আপার সাজেশনে আস্তে আস্তে আমাদের ডিস্টেন্স বাড়ালাম, পেস বাড়ালাম। অবশ্যই আমার ফ্যামিলি মেম্বাররা, আমার বোন, উনিও একজন এক্স ক্যাডেট, সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে পুরাটা জার্নি তে। সো আমি কৃতজ্ঞ সবার। Hi, this is Maria. আমি এখন অরিগন স্টেট ইউনিভার্সিটিতে অ্যাজ এ এইচআর আছি, আর আমি পরের সেমিস্টার থেকে আমি আমার মাস্টার শুরু করব।
আর আমি আমি এখন পর্যন্ত কোনো রিলে রেস আর কোনো ম্যারাথনে পার্টিসিপেট করিনি, দিস মাই ফার্স্ট টাইম। অ্যান্ড এখানে প্রথমে আমি প্রিপেয়ার করছি, আমি আগে থেকেই হাইকিং করতাম, আগে থেকেই আমার ছিল হাইকিং করতাম, ছিল প্রচুর হাইকিং করেছি আমি। আমাদের বাসার পাশে হয়তো দৌড়ে হয়তো হাঁটতাম বা হাইকিং করতাম। আর এখানে ইন্সপিরেশন সবচেয়ে বেশি বলতে গেলে দৌড়ের আবহাওয়া, কারণ অবভিয়াসলি তাদের মোটিভেশন ছাড়া আমার এই পসিবল ছিল না, যেহেতু আমি আগে থেকে কখনোই আমি রানিং ছিলাম না বা রানিং জাস্ট ফর 1 month। সো এটা আমার জন্য আসলে আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যদি আমি এটা সামনে করতে পারি। আর আমি আমার হাজব্যান্ডকেও থ্যাঙ্কস দিব, কারণ তারও সেও আমাকে ইন্সপায়ার করেছে। হুট্টুকোস দৌড়টাকে বলা হয় মাদার অফ অল রিলেজ। এটা শুরু হয় মাউন্ট হুড নামে একটা পাহাড় থেকে। পাহাড়ের প্রায় 6,500 ফিট উচ্চতা থেকে শুরু হয় এবং এটা শেষ করা হয় একটা সমুদ্র প্রশান্ত মহাসাগরের পাড়ে অরেগনের সিসাইড নামে একটা সমুদ্র সৈকতে। এবং এই দৌড়টাতে মোট 199 মাইল এবং একটা টিমে সর্বোচ্চ 12 জন লোক থাকতে পারে। এবং এটা একটা বলতে গেলে আন্তর্জাতিক একটা ইভেন্ট, যে কারণে যে এখানে অলিম্পিকের যারা দৌড়ায় সেই রকম অ্যাথলেটরা যেরকম আসে, মানে আমাদের মতো যারা হচ্ছে আক্ষরিকভাবে আমরা কাউচ থেকে শুরু করে দৌড় শুরু করা এরকম টিমও আছে। কিন্তু হুট্টুকোস্টের এবং আমি জানি যে চীন থেকে, কানাডা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা টিম নিয়ে এসে এখানে হুট্টুকোস্টে দৌড়ায়। আর এই ইভেন্টটা এত বড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা আসলে একটা ফান্ড রেজ করা হয় প্রোভাইডেন্স ক্যান্সার হসপিটালের জন্য। ওরা প্রতি বছরে প্রতি হুট্টুকোস্টেই ফান্ড রেজ করে এবং আমি যতদূর জানি গত বছরে সব কিছু খরচ হওয়ার পরেও $1 মিলিয়ন একটা ফান্ড এই হুট্টুকোস্টের ইভেন্ট থেকে জেনারেট করা হয়েছিল প্রোভাইডেন্সের ক্যান্সার রিসার্চের জন্য। এটা এরকম একটা উদ্যোগের সাথে সংযুক্ত হওয়াটাও আমার কাছে মনে হয় অনেক গর্বের একটা ব্যাপার। এবং অনেক টিম দেখা যায় ফান্ড রেজ করে ওখানে। কিছু টিম এবং এলিট টিমগুলো, যে টপ 10 টিম এলিট যারা আছে ওদেরকে প্রাইজ দেওয়া হয়। এবং সাধারণত দেখা যায় যে নাইকির স্পন্সর পাওয়ারম্যান ক্লাব থেকে ওদের টিমটাই দেখা যায় ফার্স্ট, বা ওদের টিমগুলো ওরকম স্পন্সর্ড এবং প্রফেশনাল রানার যারা ওদের টিমগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওরকম হয়। অ্যাজ একটা মজার বা একটা ফান অ্যানেকডোট বা ইন্সপায়ারিং অ্যানেকডোট হিসেবে আমি বলতে পারি, গত বছর ইন্টেল থেকে লিগালি ব্লাইন্ডদের একটা দল, 12 জনের একজন লিগালি ব্লাইন্ড যারা, ওরা দৌড়েছিল। তো ওদের সাথে দৌড়ানোর জন্য ওদের প্রত্যেকের সাথে একজন করে ভলান্টিয়ার দরকার ছিল এবং ওদের টিম কিন্তু অনেক স্পিডে দৌড়ানো, অনেক ভালো দৌড়ানো একটা টিম। যে এখানে বলা যায় যে এই ইভেন্টগুলোতে সমস্ত ক্লাসের এবং সমস্ত ক্যাটাগরির লোকরা আসে। এজ লিমিট হচ্ছে 14+। আর একই সাথে কিছু কিছু ছোট ছোট ইভেন্টও হয়, যেমন হুট্টুকোস্টের একটা ছোট ইভেন্ট হয় হচ্ছে পোর্টল্যান্ড টু কোস্ট, সেটা হচ্ছে ওয়াক। সেটা পোর্টল্যান্ড থেকে শুরু হয়, এটার ডিস্টেন্সটা হচ্ছে 130 মাইল, 30 মাইলের মতো। তো এবং টোটাল আসা যাওয়ার পথে 6,500 ফিট উপর থেকে, এবং এই পুরা এলাকাটাই পাহাড়ি এলাকা। আমাদের এই পাহাড়ি রেঞ্জ মাউন্ট হুড থেকে শুরু করে আমরা স্ক্যাপুজের ওখানে, মাউন্ট হুড থেকে প্রথমে পাহাড় থেকে নেমে আসা হয়, তারপর অনেকখানি পোর্টল্যান্ড শহরের ভিতরে যখন যাওয়া হয় তখন হচ্ছে মোটামুটি ফ্ল্যাট সি লেভেলের কাছে চলে আসে। এরপরে আমরা যখন আরেকটা জায়গায়, স্ক্যাপুজের নামে একটা জায়গা আছে, ওখানে আবার পাহাড়ি এলাকা শুরু হয়, ওখানে আবার উঁচু নিচু পাহাড়ি পথ পাড়ি দেওয়া হয়। এবং এই দৌড়টা শুরু হয় সাধারণত শুক্রবার সকাল থেকে। আইডিয়াটা হচ্ছে সবাই শেষ করবে শনিবার বিকেলে গিয়ে, অর্থাৎ প্রায় 36 ঘন্টার মতো সময় ধরে একটা টিমের একজন লোক সবসময় দৌড়াবে। এবং এটাতে চ্যালেঞ্জটা আসলে দৌড়ের চেয়ে চ্যালেঞ্জটা বেশি হচ্ছে এই যে লজিস্টিক্সটা তৈরি করা, যে এই ব্যানের লোকজন কোথায় গিয়ে খাবে, কোথায় করবে, ব্যান এক্সচেঞ্জ কোথায় হবে। এবং রাস্তার অর্ধেকটা অংশেই দেখা যায় যে ইন্টারনেট নেটওয়ার্ক নাই, কাজে আগে থেকে যদি জানা না থাকে তাহলে সেটা প্রত্যেকটা টিমের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সো এই পুরো এক্সপিরিয়েন্সটাই হচ্ছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তো সেটার জন্য এই
এটা করা যায় এবং প্রতিটা লেগে যারা দৌড়ায় প্রত্যেকের জন্য কারোর জন্য এটা আসলে সহজ হয় না। কোনো লেগ আছে ভেরি হার্ড, কোনো লেগ আছে কিছু ইজি, এটা মিক্স। এবং তারপর হচ্ছে শুধু পাহাড়ে উঠানামা না, দিনের কখন দৌড়ানো হচ্ছে, একজন মাঝরাতে রাত 12টায় দৌড়াচ্ছে, কখনো দুপুর 3টায় দৌড়ানো হচ্ছে, যেটা খুবই গরম, যেটা খুবই কঠিন করে দেয় দৌড় দিতে। এটা এই জিনিসটাতে একসাথে একটা টিম হিসেবে তৈরি হয়ে আসা, ওই জিনিসটা ওটাও খুব একটা আমার কাছে মনে হয় খুবই মজার এবং খুবই মানে অ্যাডভেঞ্চারের মতো একটা ব্যাপার। তো আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম, গো টিম জয়িতা। আর সুনিকে ধন্যবাদ আমাদেরকে স্পন্সর করার জন্য।